শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের শেখাবো বিনিয়োগ ব্যবস্থাপনার ইজারা অর্থায়ন এবং ঋণ অর্থায়নের অঙ্কগুলি। এই অধ্যায়ের অঙ্কগুলো সাধারণত সিদ্ধান্ত নির্ভর হয়ে থাকে। এই অধ্যায়ের অঙ্কগুলোতে দুটি অপশন থাকে, একটি হচ্ছে বোরো অ্যান্ড বাই অপশন, অন্যটি হচ্ছে লিজ অপশন। এই দুটি অপশনের মধ্যে কোনটির প্রেজেন্ট ভ্যালু কম হবে আমরা সেটি গ্রহণ করব। আজকের ক্লাসে আমি আপনাদেরকে বোরো অ্যান্ড বাই অপশনটি শেখাবো। বোরো অ্যান্ড বাই অপশন করতে গেলে 5টি ওয়ার্কিং করতে হয়, তবে আরেকটি ওয়ার্কিং আছে, সেটি ওয়ার্কিং এর অন্তর্ভুক্ত করলেও হবে, না করলেও হবে। আজকের ক্লাসে আমি আপনাদেরকে ইন্ডিং দিয়ে কিভাবে অঙ্ক করতে হয় সেটি শেখাবো। এখানে প্রথম সূত্রটি তাহলে দেখে নেওয়া যাক। পিভিএ মানে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল পিটিএম, সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আর তার উপর এন, পুরোটা ভাগ আর। এটি হচ্ছে সময়ের শেষে কিস্তি প্রদান করা হলে। এবার 2 নম্বর ওয়ার্কিংটি দেখে নেওয়া যাক। 2 নম্বর ওয়ার্কিংটি হচ্ছে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। এখানের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে ইন্টারেস্ট বের করব। আমরা যেহেতু আজকে ক্লাসে ইন্ডিং নিয়ে আলোচনা করছি, সেহেতু আজকে আমরা ইন্ডিং নিয়েই কথা বলবো। এখানে যে বক্সে যে 0 বছরটি দেয়া আছে সেটি আসলে আমরা বাদ দেব। এই 0 বছরটি তখনই প্রয়োজন হবে যখন আমরা বিগিনিং দিয়ে অঙ্ক করব। তাহলে কিভাবে করব আমরা অঙ্কগুলি? এখানে নির্দিষ্ট কিছু নিয়ম আছে, যেমন ইয়ার বসাতে হবে, বসানোর পর বিগিনিং ব্যালেন্স, মেশিনের ক্রয় মূল্য সেটি হচ্ছে বিগিনিং ব্যালেন্স, সেখান থেকে অ্যানুয়াল লোন পেমেন্ট। আমরা যে ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট করলাম সে টাকাটি 1, 2, 3, 4 চারটি বছরে একই পরিমাণ টাকা বসাইলাম। বসানোর পর আমরা বিগিনিং ব্যালেন্সের ওপর যে ইন্টারেস্টের হারটা দেয়া আছে সেটি কেটে ইন্টারেস্টে বসাবো। প্রিন্সিপাল পেমেন্ট, অ্যানুয়াল লোন পেমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ দিলে পাবো প্রিন্সিপাল পেমেন্ট। বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট বাদ দিলে পাবো ইন্ডিং ব্যালেন্স। প্রথম বছরের ইন্ডিং ব্যালেন্স, দ্বিতীয় বছরে সেটি হচ্ছে বিগিনিং ব্যালেন্স। দ্বিতীয় বছরের ইন্ডিং ব্যালেন্স সেটি তৃতীয় বছরের বিগিনিং ব্যালেন্স। 1 নম্বরটি আমরা যেভাবে করেছি, বলতে প্রথম সালটি যেভাবে করেছি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সালটি একইভাবে করবেন। এবার আসি ওয়ার্কিং 3, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন এটি স্ট্রেট লাইন মেথডে দেখানো হয়েছে। ডেপ্রিসিয়েশন বের করতে গেলে আমাদের যা করতে হবে, ডেপ্রিসিয়েশন সমান সমান কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ভাগ অ্যাসেট লাইফ। এখানে মানগুলো বসিয়ে দিলে আমাদের ডেপ্রিসিয়েশন বের হয়ে যাবে। এবার আসি ওয়ার্কিং 4, ক্যালকুলেশন অফ ট্যাক্স সেভিংস। ট্যাক্স সেভিংস আসলে 3টি জিনিসের ওপর হয়। একটি হচ্ছে মেইনটেনেন্স কস্ট, 2 ইন্টারেস্ট অন লোন, আরেকটি হচ্ছে ডেপ্রিসিয়েশন। এখানে 5টি বছরে দেয়া আসে। আসলে আমরা যে 4টি ইয়ারের অঙ্কগুলি করি, 4টি, তাহলে ঘর হবে 4টি, সারি হবে 4টি। যদি 5 বছরের হয় তাহলে সারি হবে 5টি, এবং অতিরিক্ত হেডিং লেখার জন্য একটি করে ঘর দিতে হবে। এখানে প্রথমে আমরা কিভাবে নির্ণয় করতে হয় সেটি আলোচনা করতেছি। ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন এবং মেইনটেনেন্স কস্ট, এই 3টি কস্ট যোগ করলে আমরা টোটাল পাবো। টোটাল থেকে ট্যাক্স সেভিংস, আসলে এখানে হার কত পার্সেন্ট দেওয়া আছে সেটি কাটার পর যে টাকাটি হবে সেটি হচ্ছে ট্যাক্স সেভিংস। ট্যাক্স সেভিংস করার পর আমরা আসলে আরেকটি ঘর না করলেই নয়, সেটি হচ্ছে ক্যালকুলেশন অফ কেডি, কস্ট আফটার ডেট। কেডি নির্ণয়ের সূত্র হচ্ছে কেআই
ওয়ান মাইনাস ট্যাক্স রেট, যে ওইদিকে যে আমরা ইন্টারেস্ট রেট যেটি দিয়েছি সেটি হচ্ছে কস্ট বিফোর ডেপ্ট, মানে সুদের পূর্বের। এখন সেখান থেকে ট্যাক্স বাদ দিলেই আমরা পাবো কস্ট আফটার ডেপ্ট। এখন ক্যালকুলেশন অফ পিভি ইন্ডিং পিরিয়ড। ইন্ডিং পিরিয়ড কীভাবে করব? এখানে মোটামুটি যদি মেনটেনেন্স কস্ট দেয়া না থাকে তাহলে আমাদের একটি ঘর কমে যাবে, আর যদি দেয়া থাকে তাহলে 8টি ঘর হবে। 8টি ঘরে কি কি থাকতেছে? একটি হচ্ছে ইয়ার, এএলপি অ্যানুয়াল লোন পেমেন্ট, মেনটেনেন্স কস্ট। এএলপি থেকে মেনটেনেন্স কস্ট যোগ করলে আমরা টোটাল কস্ট, যেটাকে আমরা বলি টিসিএফ, সেখান থেকে ট্যাক্স সেভিং। 4 নম্বর ওয়ার্কিংয়ে যেটি করেছি সেই ওয়ার্কিংয়ের টাকাটা প্রথম বছরে যত টাকা আছে সেটি প্রথম বছরে, এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বছরে বসিয়ে দেব। তার পরবর্তীতে পাবো নিট ক্যাশ ফ্লো। নিট ক্যাশ ফ্লো কীভাবে পাবো? টোটাল ক্যাশ ফ্লো থেকে টিএস ট্যাক্স সেভিং বাদ দেওয়ার পর এনসিএফ পাবো। এখানে পিভিআইএফ, আসলে এই যে আমি একটু আগে যে জিনিসটা দেখাইলাম সেখান থেকে আমাদেরকে এই পিভিআইএফ এর পার্সেন্টেজটা বের করতে হবে। এই পার্সেন্টেজটা বের করার পর আমাদের ক্যালকুলেটরে এই জিনিসটি চাপতে হবে। 1 সমান ভাগ 1 পয়েন্ট কেডির পার্সেন্টেজ যত যদি হয়ে থাকে 0.72, তাহলে 0.72 দিয়ে সমান চাপবো। সমান চাপলেই আমাদের নির্ধারিত মানগুলি আসতে থাকবে। প্রথম বছরে যত পার্সেন্টেজ হবে সেটি যতটুকু 1 টাকার বর্তমান মূল্য যত হবে সেটি বসাইতে থাকবো। বসানোর পর টোটাল ক্যাশ ফ্লো থেকে পিভিআইএফ গুণ করলে আমরা পিভি পাবো। এভাবেই এই টোটাল পিভিটা যোগ করে যে টাকাটা হবে সেটাই হচ্ছে বোরো অ্যান্ড বাই অপশনের প্রেজেন্ট ভ্যালু। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমি আপনাদের শেখাবো ইজারা অর্থায়ন এবং ঋণ অর্থায়নের অঙ্কগুলি। গত ক্লাসে বোরো অ্যান্ড বাই অপশনটি নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের আলোচনায় লিজ অপশনটি নিয়ে আলোচনা করা হবে। আজকের আলোচনায় এন্ড অফ ইয়ার এর অঙ্কগুলি কিভাবে করব সেটি নিয়ে আলোচনা করা হলো। বিনিয়োগ ব্যবস্থাপনা ইজারা অর্থায়নের আসলে ছকটি দেখে নেওয়া যাক। এখানে 8টি ছক আছে। 8টি ছকের মধ্যে একটি হচ্ছে ইয়ার, অ্যানুয়াল লোন পেমেন্ট, এমসি, টোটাল ক্যাশ ফ্লো, ট্যাক্স সেভিং, এনসিএফ, পিভিআইএফ, পিভি। আসলে গত ক্লাসে আমরা যেটি নিয়ে আলোচনা করেছি, আজকের ক্লাসে শেখাবো অঙ্কে মেনটেনেন্স কস্ট দেয়া না থাকলে যেভাবে আমাদেরকে লিজ অপশনের অঙ্কগুলি করতে হবে। ইয়ার, এখানে ইয়ারটা যদি 4 বছরের হয় তাহলে 1 থেকে 4, এবং লোন পেমেন্টের টাকা যদি দেয়া থাকে তাহলে আমরা অঙ্কে দেওয়া লোন পেমেন্টটি টাকা আমরা এখানে বসাবো। আর যদি না দেয়া থাকে তাহলে আমাদেরকে বোরো অ্যান্ড বাই অপশনের মতো একইভাবেই বের করতে হবে। অ্যানুয়াল লোন পেমেন্ট থেকে সরাসরি আমরা ট্যাক্স সেভিং কাটবো। অ্যানুয়াল লোন পেমেন্ট থেকে ট্যাক্স সেভিং বাদ দিলেই আমরা এনসিএফ পাবো। এখানে পিভিআইএফ দেয়া আছে। পিভিআইএফ যখন আমরা অঙ্কগুলি 1, 2, 3, 4 এরকম করে করব তখন আমাদের 1 টাকার বর্তমান মূল্য বের করতে হবে। আর যদি আমরা 1 থেকে 4 করি তাহলে আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু, ইন্টারেস্ট ফ্যাক্টর, অ্যানুইটি বের করতে হবে। তাহলেই আমাদের অঙ্কগুলি খুব সহজেই
করতে পারবো। যাই হোক, এখন এনসিএফ থেকে পিভিআইএফ যে পরিমাণ টাকা হবে সেটা গুণ করে পিভি বের করতে হবে। পিভিআইএফ এর পার্সেন্টেজটা আসলে কোনটা হবে? আমরা যখন ব্রো অ্যান্ড বাই অপশনে করেছি তখন কস্ট আফটার ডেপ্ট বের করেছিলাম। সেই কস্ট আফটার ডেপ্টের যে পার্সেন্টেজটা আছে সেটি এখানে বসবে। আজকের ক্লাসে অতিরিক্ত একটা জিনিস ধারণা দিয়ে যাচ্ছি। শর্তটি হচ্ছে ইজারা দাতা রক্ষণাবেক্ষণ ব্যয় বহন করলে এপিএল থেকে মেইনটেনেন্স কস্ট বিয়োগ হবে, আর যদি ইজারা গ্রহীতা বহন করলে যোগ হবে এবং ট্যাক্স সেভিং পাওয়া যাবে। সেটি এপিএল ওপর হবে, কিন্তু এমসি বহন করলে ট্যাক্স সেভিং পাওয়া যাবে এপিএল প্লাস এমসি এর ওপর। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ।